ধরুন আপনি মাটির নিচে আটকা পড়েছেন। 1-2 ফুট নিচে না, প্রায় 2300 ফুট নিচে। একটা ফুটবল মাঠ লম্বায় যতটা হয় তার থেকেও 7 গুণ বেশি নিচে। আপনার মাথার উপর আছে 7 লাখ টন ওজনের একটা আস্ত পাথরের ব্লক, মানে 2টা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান ওজন। আপনার কাছে পালানোর কোনো রাস্তা নেই। খাবার আছে মাত্র 3 দিনের। আর আপনি একা নন, আপনার সাথে আছে আরও 32 জন মানুষ। ভাবছেন এটা কোনো হলিউড মুভির থ্রিলার প্লট? একদমই না। এটা একটা জলজান্ত সত্যি ঘটনা, যা 2010 সালে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। আর এই অবিশ্বাস্য সত্যি কাহিনী নিয়েই বানানো মুভি দ্য 33। তো চলুন আর 1 সেকেন্ডও দেরি না করে ঢুকে পড়া যাক আজকের এক্সপ্লেনেশনে। এই কাহিনী শোনার পর আপনি অসম্ভব শব্দটাই ভুলে যাবেন। কাহিনী শুরু হয় চিলির কুখ্যাত আটাকামা মরুভূমিতে। এখানে আছে স্যান হোজে নামের একটা সোনার এবং তামার খনি। এই খনিটা হলো একটা মৃত্যু ফাঁদ। প্রায় 121 বছরের পুরনো এই খনিটা যে কোনো সময় ধসে পড়তে পারে। 5ই অগাস্ট 2010 সকালবেলা খনির 32 জন শ্রমিক আর একজন সেফটি ইঞ্জিনিয়ার, মোট 33 জন মানুষ প্রতিদিনের মতো কাজে নামার জন্য রেডি হচ্ছে। তারা জানে এই খনিটা বিপজ্জনক, কিন্তু পেটের দায়ে রিস্ক নিতেই হয়। তাদের শিফট সুপারভাইজার লুইস লুচ্চো উরজুয়া কাজ শুরু করার আগেই একটা ভয়ঙ্কর জিনিস খেয়াল করে। খনির মালিকের কাছে গিয়ে সে বলে, বস, খনির ভেতরের সেফটি মিরারগুলোতে ফাটল ধরেছে। এই আয়নাগুলো রাখা হতো এটা দেখার জন্য যে মাটির নিচের পাথরগুলো সরে যাচ্ছে কিনা। ফাটল ধরার মানে হলো পাহাড়টা আর স্থির নেই। লুচ্চো মালিককে অনুনয় করে বলে, আজকের জন্য কাজ বন্ধ রাখুন, আমার মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে। কিন্তু টাকার লোভ বলে কথা, মালিক সাফ জানিয়ে দেয়, তোমার কি মাথা খারাপ? কাজ বন্ধ রাখা যাবে না। অনিচ্ছা সত্ত্বেও 33 জন শ্রমিক সেই দানবীয় ট্রাকে চেপে বসে। ট্রাকটা প্যাঁচানো সুড়ঙ্গ বেয়ে নামতে থাকে। 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে নামার পর তারা পৌঁছায় খনির গভীরতম অংশে। তারা এখন মাটি থেকে প্রায় 2300 ফুট নিচে। দুপুরবেলা শ্রমিকরা যে যার মতো কাজ করছে। কেউ ড্রিল করছে, কেউ পাথর ভাঙছে। এমন সময় প্রথমে একটা হালকা কাঁপুনি শুরু হয়। এরপরই পুরো পাহাড়টা জীবন্ত বাঘের মতো গর্জন করে ওঠে। মাথার ওপর থেকে পাথর পড়া শুরু হয়। সুপারভাইজার লুচ্চো পাগলের মতো চিৎকার করে ওঠে, পালাও সবাই, রিফিউজের দিকে পালাও। রিফিউজ হলো মাটির নিচে বানানো একটা ছোট সেফটি রুম। 33 জন শ্রমিক পাগলের মতো সেই রুমটার দিকে দৌড়াতে থাকে। তাদের মধ্যে মারিও সেপুলভেদা নামের একজন খুব হাসি খুশি আর এনার্জেটিক লোক ছিল। সে দৌড়াতে গেলেও পেছনে পড়া 2 বন্ধুকে টেনে ট্র্যাকে তুলে নেয়। তারা সবাই যখন রিফিউজের দিকে যাচ্ছে, হঠাৎ তাদের সামনে আরেকটা দল এসে হাজির হয়। এরা আরও গভীর থেকে আসছিল। তাদের পালানোর পথও বন্ধ। আর ঠিক তখনই হয় আসল সর্বনাশ। বুম! একটা কান ফাটানো আওয়াজ হয়। পুরো খনিটা ধুলো আর অন্ধকারে ঢেকে যায়। তাদের পালানোর প্রধান রাস্তাটার উপর এসে পড়ে একটা আস্ত পাথরের ব্লক। এই পাথরটা কোনো ছোটখাটো পাথর ছিল না। এর নাম দেওয়া হয়েছিল দ্য হার্ট অফ দ্য মাউন্টেন, বা পাহাড়ের হৃৎপিণ্ড। এর ওজন ছিল 7 লাখ টন। সবকিছু শান্ত হবার পর ধুলো একটু সরলে তারা টর্চ জেলে যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। পালানোর একমাত্র পথ একটা আস্ত পাহাড় দিয়ে বন্ধ। তারা আটকা পড়েছে 2300 ফুট মাটির নিচে। ওপরে খনির বাইরে শ্রমিকদের পরিবারগুলো জড়ো হতে শুরু করেছে। তারা বুঝতে পারছে কিছু একটা হয়েছে, কিন্তু খনির মালিক কোম্পানি কোনো খবরই দিচ্ছে না। এদিকে নিচে রিফিউজ রুমে সুপারভাইজার লুচ্চো সবাইকে গুনতে শুরু করল। 1, 2, 3, 32, 33। হ্যাঁ, সবাই বেঁচে আছে, কিন্তু বেঁচে থাকাই কি সব? তারা ঠিক করল অন্য কোনো রাস্তা আছে কিনা দেখতে হবে। মারিও আর কয়েকজন ঠিক করল যে তারা খনির ভেন্টিলেশন শ্যাফট বা চিমনি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করবে। এই চিমনিগুলো দিয়ে বাতাস আসা যাওয়া করে এবং ইমার্জেন্সির জন্য মই লাগানোর কথা। মারিও সেই অন্ধকার চিমনি বেয়ে পাগলের মতো ওপরে উঠতে থাকে। সে শত শত ফুট ওপরে ওঠে, কিন্তু একটা জায়গায় এসে সে থমকে যায়। তার সামনে আর কোনো মই নেই। খরচ বাঁচানোর জন্য খনি কোম্পানি সেই মইগুলো পুরোটা তৈরিই করেনি। মারিও নিচে ফিরে আসে। তার মুখ দেখেই বাকিরা বুঝে যায় সব আশা শেষ, পালানোর আর কোনো রাস্তা নেই। এবার লুচ্চো রিফিউজ রুমের ইমার্জেন্সি স্টোরেজ বক্স খোলে। এই বক্সে বিপদের সময়ের খাবার থাকার কথা। বক্স খুলে তারা যা দেখল তা একটা জোকসের মতো। মাত্র কয়েকটা টিনের দুধ, কয়েক প্যাকেট কুকিজ আর টুনা মাছের কয়েকটা ক্যান। এই খাবার দিয়ে 33 জন লোকের 3 দিনও চলবে না। শ্রমিকদের মধ্যে একজন ছিল যে কিনা অ্যালকোহলিক ছিল। সে খাবার দেখেই পাগলের মতো লুট করতে যায়। তখনই মারিও সেপুলভেদা রুখে দাঁড়ায়। সে সবার থেকে খাবার কেড়ে নিয়ে নিজের কাছে রাখে।
সে চিৎকার করে বলে, শোনো, আমরা এখন থেকে একটা পরিবার, আমরা যদি বাঁচতে চাই তাহলে এই খাবার ভাগ করে খেতে হবে, কেউ বেশি পাবে না, কেউ কম পাবে না। মারিও লিডার হয়ে ওঠে। সে নিয়ম করে দেয়, প্রতিদিন 24 ঘন্টা পরপর প্রত্যেকে পাবে মাত্র 1 চামচ টুনা মাছ, অর্ধেকটা বিস্কিট আর 1 ছিপি দুধ। এই খেয়েই তাদের বেঁচে থাকতে হবে। ওপরে তখন তুলকালাম। সরকার প্রথমে এই উদ্ধার কাজে কোনো আগ্রহই দেখায়নি। খনির মন্ত্রী লরেন্স গোলবর্ন এসে পরিবারগুলোকে জানায় যে উদ্ধার কাজ প্রায় অসম্ভব। খনির মালিকও হাত তুলে দিয়েছে। ঠিক তখনই মারিয়া সোগোভিয়া নামের এক নারী, যার ভাই নিচে আটকা পড়েছিল, মন্ত্রীর কলার চেপে ধরে। সে সপাটে একটা চর মারে মন্ত্রীকে। সে চিৎকার করে বলে, আমার ভাই নিচে জ্যান্ত আছে, তোমরা চেষ্টা না করে যেতে পারবে না। এই একটা চর পুরো পরিস্থিতি বদলে দেয়। মিডিয়ার চাপে সরকার উদ্ধার কাজ শুরু করতে বাধ্য হয়। তারা চিলির সেরা ড্রিলিং ইঞ্জিনিয়ারদের ডেকে আনে। ইঞ্জিনিয়াররা এসে যা বলে তা আরও ভয়ঙ্কর। তারা বলে, এই পাথর ভেদ করে নিচে যাওয়া অসম্ভব, আর যদি তারা বেঁচেও থাকে, রিফিউজটা কোথায় তা আমরা জানি না। তবুও তারা একটা প্ল্যান করে। তারা ঠিক করে পাহাড়ের বিভিন্ন দিকে 8টা সরু ছিদ্র করার চেষ্টা করবে। যদি কোনোভাবে একটা ছিদ্র রিফিউজ পর্যন্ত পৌঁছায়, তবেই বোঝা যাবে তারা বেঁচে আছে কিনা। নিচে রিফিউজের ভেতরে পরিস্থিতি তখন নরকের মতো। তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস, সাথে 95% আর্দ্রতা। মনে হচ্ছিল যেন একটা গরম ভেজা চুলার ভেতরে তারা বসে আছে। খাবার শেষ, তারা গাড়ির রেডিয়েটরের নোংরা পানি খেতে বাধ্য হচ্ছে। অনেকের হ্যালুসিনেশন শুরু হয়ে গেছে। কেউ দেখছে তার স্ত্রী তাকে খাবার দিচ্ছে, কেউ দেখছে সে সমুদ্রের পাড়ে বসে আছে। মারিও আপ্রাণ চেষ্টা করছে সবাইর মনোবল ধরে রাখতে। সে সবাইকে জোকস শোনাচ্ছে, গল্প শোনাচ্ছে, কিন্তু সে নিজেও ভেতর ভেতর ভেঙে পড়ছে। দিন কাটছে, 8 দিন, 10 দিন, 12 দিন। একদিন হঠাৎ তারা একটা শব্দ শুনতে পায়, একটা ড্রিল করার শব্দ। সবাই আনন্দে চিৎকার করে উঠল, উদ্ধার আসছে। তারা ড্রিলের শব্দ ফলো করে একটা জায়গায় জড়ো হয়। শব্দটা খুব কাছেই আসছে, কিন্তু কিছুক্ষণ পর শব্দটা আবার দূরে সরে যেতে শুরু করে। উপরে যা ঘটেছিল, ইঞ্জিনিয়ারদের প্রথম ড্রিলটা রিফিউজের লোকেশন থেকে মাত্র কয়েক মিটার দূর দিয়ে ফসকে চলে গেছে। তারা বুঝতে পারেনি প্রথম চেষ্টা ব্যর্থ। এই ব্যর্থতার খবর পেয়ে নিচে থাকা লোকগুলো পুরোপুরি ভেঙে পড়ে। তারা বুঝে যায় যে তাদের আর কেউ বাঁচাতে পারবে না, এটাই শেষ। অনেকেই তাদের শেষ চিঠি লেখা শুরু করে। 17তম দিন, ওপরে থাকা ইঞ্জিনিয়াররা প্রায় হাল ছেড়ে দিয়েছেন। তাদের 8টা ড্রিলের প্রায় সবগুলোই ফেল করেছে, শুধু শেষ একটা ড্রিল বাকি। ইঞ্জিনিয়ারটি শেষ চেষ্টা হিসাবে ড্রিলটা চালু করে। নিচে রিফিউজে সবাই তখন মৃত্যুর জন্য অপেক্ষা করছে। মারিও এক কোণায় শুয়ে আছে। হঠাৎ সে তার গালে একটা ঠান্ডা পানি অনুভব করে। সে চমকে উঠে, এটা তো রেডিয়েটরের গরম পানি নয়। সে ওপরে তাকালেই দেখে ছদফুরে একটা ড্রিলের মাথা ঢুকে আসছে। ওরা আমাদের খুঁজে পেয়েছে। 33 জন মানুষ, যাদের শরীরে কোনো শক্তি ছিল না, তারা কোথা যেন শক্তি পেল। তারা পাগলের মতো সেই ড্রিলের মাথাটাকে ধরে ঝাঁকাতে থাকে, হাতুড়ি দিয়ে পিটাতে থাকে। ওপরে ইঞ্জিনিয়ারটি ড্রিল মেশিনের কাছে দাঁড়িয়েছিল। হঠাৎ সে ড্রিলের মধ্যে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে মেশিন বন্ধ করে কান পাতে। হ্যাঁ, কেউ যেন ড্রিলটাকে ভেতর থেকে পেটাচ্ছে। ইঞ্জিনিয়ারটি আনন্দে পাগলের মতো চিৎকার করে ওঠে, ওরা বেঁচে আছে, ওরা বেঁচে আছে। নিচে মারিও একটা কাজ করে। সে একটা লাল মার্কার পেন দিয়ে কাগজের টুকরোতে একটা মেসেজ লেখে। সে লেখে, এস্তামুস বিএন এন এল রিফিউজিওস 33। আমরা রিফিউজে 33 জনই ভালো আছি। তারা কাগজটা প্লাস্টিকে মুড়ে ড্রিলের মাথায় বেঁধে দেয়। যখন ড্রিলটা ওপরে তুলে আনা হয় এবং চিলির প্রেসিডেন্ট নিজে সেই নোটটা মিডিয়ার সামনে তুলে ধরেন, তখন পুরো পৃথিবী জুড়ে একটা উৎসব শুরু হয়ে যায়। ক্যাম্প হোপ নামের সেই অস্থায়ী ক্যাম্পাসে কান্নার রোল পড়ে যায়। কিন্তু ভাই, কাহিনী এখানেই শেষ নয়, এটা তো সবে শুরু। তারা বেঁচে আছে জানা গেছে, কিন্তু তাদের বের করে আনা হবে কিভাবে? যে ছিদ্রটা করা হয়েছে সেটা মাত্র 6 ইঞ্চি চওড়া। ওটা দিয়ে শুধু খাবার আর ওষুধ পাঠানো যাবে। ইঞ্জিনিয়াররা বলে, একটা মানুষকে বের করে আনার মতো বড় গর্ত করতে কমপক্ষে 3-4 মাস সময় লাগবে, আর এই লোকগুলোর হাতে অত সময় নেই। পুরো পৃথিবী এক হয়ে যায়। আমেরিকা থেকে নাসার ইঞ্জিনিয়াররা আসে, জার্মানি থেকে আসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রিলিং মেশিন। 3টে আলাদা প্ল্যান বানানো হয়, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। নিচে তখন অন্যরকম জীবন। ওই 6 ইঞ্চির পাইপ দিয়ে তাদের জন্য লিকুইড খাবার, ওষুধ, অক্সিজেন পাঠানো হচ্ছে। এমনকি একটা ছোট প্রজেক্টর পাঠানো হয় মুভি দেখার জন্য, আর ভিডিও ক্যামেরা পাঠানো হয় ফ্যামিলির সাথে কথা বলার জন্য। মারিও সেপুলভেদা হয়ে ওঠে টিভি স্টার। সে প্রতিদিন ভিডিও করে ওপরের লোকদের আপডেট পাঠাতে থাকে। কিন্তু দিন যত যাচ্ছে, বিপদও বাড়ছিল।
ইঞ্জিনিয়াররা খেয়াল করে যে 7 লাখ টনের পাথরটা তাদের আটকে রেখেছিল সেটা ধীরে ধীরে নিজন দিকে নামছে। যদি এটা রিফিউজের ওপর ধসে পড়ে তাহলে 33 জন মানুষই জীবন্ত কবর হয়ে যাবে। প্ল্যান এ, যেটা সবচেয়ে দ্রুত কাজ করছিল, সেটা ড্রিল বিট ভেঙে যায়। প্ল্যান এ ফেইলড। প্ল্যান বি, যেটা আমেরিকার মেশিন, সেটাও পাথরের একটা শক্ত স্তরে এসে আটকে যায়। বাকি থাকে শুধু প্ল্যান সি। 69 দিন কেটে গেছে। প্ল্যান সি এর ড্রিলটা অবশেষে রিফিউজ পর্যন্ত পৌঁছায়। একটা বড় গর্ত তৈরি হয়। কিন্তু চ্যালেঞ্জারও বাকি। নাসা একটা স্পেশাল ক্যাপসুল ডিজাইন করে যার নাম ফিনিক্স। ঠিক এই ক্যাপসুলে করেই একজন একজন করে লোক ওপরে তোলা হবে। প্রশ্ন হলো, কে আগে যাবে? তারা ঠিক করে সবচেয়ে ফিট আর মানসিক শক্ত যে সে আগে যাবে। কারণ রাস্তাটা খুব বিপজ্জনক। যদি ক্যাপসুলটা প্রথমবারই ফেসে যায় তাহলে তাকেই সেটা ঠিক করতে হবে। এরপর যাবে সবচেয়ে অসুস্থরা, আর সবার শেষে উঠবে লিডার, সুপারভাইজার লুচ্চো উর্জুয়া। সেই রাত 12ই অক্টোবর 2010। প্রথম লোকটিকে ক্যাপসুলে ঢোকানো হয়। ক্যাপসুলটা ধীরে ধীরে উপরে ওঠা শুরু করে। এই যাত্রাটা ছিল 20 মিনিটের, কিন্তু মনে হচ্ছিল 20 বছরের সমান। ক্যাপসুলটা উপরে ওঠার সময় হঠাৎ একবার আটকে যায়। নিজে সময় ভয়ে চিৎকার করে ওঠে। উপরেও সবার নিঃশ্বাস বন্ধ। কয়েক সেকেন্ড পর ক্যাপসুলটা আবার চলতে শুরু করে এবং অবশেষে রাত 12:11 প্রথম শ্রমিকটি 69 দিন পর মাটির নিচ থেকে পৃথিবীর আলো দেখতে পায়। সে তার স্ত্রীকে জড়িয়ে ধরে। সেই দৃশ্য দেখে পুরো পৃথিবী কেঁদে ফেলেছিল। এরপর এক এক করে পরের 24 ঘন্টার মধ্যে 33 জন শ্রমিককেই সহি সালামতে বের করে আনা হয়। সবার শেষে ক্যাপ্টেন যেমন জাহাজ ছাড়ে, ঠিক তেমনি সুপারভাইজার লুচো উর্জোয়া ফিনিক্স ক্যাপসুলে চেপে ওপরে উঠে আসে। সে মন্ত্রীর হাতে চিলির পতাকা তুলে দিয়ে বলে, মিশন কমপ্লিট। এই 33 জন মানুষ মাটির নিচে 69 দিন কাটিয়েছিল। তারা দেখিয়ে দিয়েছিল মানুষের ইচ্ছাশক্তি আর বেঁচে থাকার আশা কতটা প্রখর হতে পারে। তারা যখন নিচে ছিল তাদের মধ্যে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, কিন্তু দিন শেষে তারা একে অপরের হাত ছাড়েনি। মুভিটা এখানেই শেষ হয়, যেখানে তারা সবাই মিলে সেলিব্রেট করছে। যদিও সত্যি জীবনে এই ঘটনার পর অনেকেই মানসিক ট্রমা বা পিটিএসডি থেকে বের হতে পারেনি। আর যে খনি কোম্পানির লোভে এই ঘটনা ঘটেছিল, তারা নিজেদের দেউলিয়া ঘোষণা করে শ্রমিকদের কোনো ক্ষতিপূরণই দেয়নি। কিন্তু টাকা পয়সার ঊর্ধ্বে এই কাহিনীটা হলো আশা, বিশ্বাস আর অদম্য মানসিকতার। তো ভাই, এই ছিল দ্য 33 এর অবিশ্বাস্য সত্যি কাহিনী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনার লাইফে কখনো মনে হয় আমি আর পারছি না, তবে এই 33 জন মানুষের কথা একবার ভাববেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।